চোখের দেখা সবসময় সত্যি হয় না। আমরা যেটা সবসময় দেখি বা শুনি তার পেছনেও থাকে সত্য মিথ্যার লুকোচুরি। হয়তো যেটা দেখি তার পেছনে থাকে ভয়ঙ্কর এক লোমহর্ষক কাহিনী। ঠিক এমনই সত্য মিথ্যার আড়ালে জানা অজানা লোমহর্ষক কাহিনী নিয়ে তৈরি দুজনের সিরিজটিতে এত পরিমাণে টুইস্ট আসতে থাকবে যেটি আপনাকে গল্পের শেষ অবধি ধরে রাখবে। আর গল্পের শেষটা না দেখা পর্যন্ত আপনি এই গল্প ছেড়ে উঠতে পারবেন না। আপনাদের মনেও বহুত কৌতূহলের জন্ম দিবে এই গল্পের শেষটা। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল গল্পে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই গভীর রাতে বাসু ঠাকুর ইন্ডাস্ট্রির এমডি অমর বাসু গাড়ি চালিয়ে কার সাথে যেন ফোনে কথা বলতে বলতে আসছিল। হঠাৎ করেই ফাঁকা রাস্তায় তাকে দুইটা গাড়ি পেছন থেকে ফলো করতে শুরু করে, যেটা অমর দেখতে পেয়ে তার নিজের গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দেয়। আর এক পর্যায়ে সে একটা ল্যাম্পপোস্টে এসে ধাক্কা মারে, আর এই অ্যাক্সিডেন্টে সে গুরুতর আহত হয়, যার কারণে সে 2 মাস হসপিটালে ভর্তি থাকে। তারপর বাড়ি ফেরার পরের দিনই সকালে সে অফিসে যাওয়ার জন্য তড়িঘড়ি করে রেডি হয়ে বের হয়। আর তার পরনের গলার টাই কোথায় রেখেছে তার মনে পড়ছিল না। তখন তার ওয়াইফ অহনা এসে তাকে হেল্প করে এবং অহনা বলে, তোমার শরীর ভালো না, এই অবস্থায় অফিসে না গিয়ে বাড়িতে একটু রেস্ট করো। এই কথা শুনে অমর বলে, আমি অফিসে গেলেই বেশি ভালো থাকবো, কাজের ভিতরে থাকলে আমার মন ভালো থাকবে। এই কথা বলে সে অহনার আর কোনো কথা না শুনে গাড়ি নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বের হয়ে গেটের সামনে একটা দোকান থেকে সিগারেট কিনে নেয়, যেটা দেখে অহনা খুব অবাক হয়ে যায়, কারণ অমর কখনোই সিগারেট খেত না। এদিকে ইন্টেলিজেন্ট বোর্ডের অফিসার উৎসবকে দেখা যায় সে একটা টেরোরিস্ট গ্রুপকে ধরার জন্য অনেক চেষ্টা করছে, আর যেখানে একজন বাঙালি বিজনেসম্যান ও এই টেরোরিস্টদের সাথে এক হয়ে তাদের কাজে সাহায্য করে। এছাড়াও অফিসার খবর পায় এই 15ই আগস্ট টেরোরিস্টরা একটা অ্যাকশন নিতে যাচ্ছে, আর এই অ্যাকশন যে করেই হোক আটকাতে হবে, নয়তো দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। অন্যদিকে অমর অনেকদিন পর বাড়িতে ফিরে রাতে অহনাকে নিয়ে বাইরে তাদের বন্ধুদের সঙ্গে ডিনারে যায়, যেখানে অমরের ব্যবহারগুলো সবার কাছে পরিবর্তন লাগে। এই যেমন অহনাকে জেলাসি ফিল না করানো, অহনার বান্ধবীর সাথে ফ্লার্ট না করা, স্কেচ না খাওয়া রমেতে হেরে যাওয়া, এই সমস্ত বিষয়গুলোতে অহনা বেশ চিন্তিত হয়ে পড়ে। এমনকি বাড়ি এসে দেখে অমর তার পরনের জামাকাপড়গুলো খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যেটা অমর কখনোই পছন্দ করে না। সে সবসময় গোছানো সিস্টেমেটিক সবকিছু পছন্দ করে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পাই অমর অহনাকে কিছু না বলেই অফিসে চলে গেছে, যেটা এর আগে কোনোদিনও হয়নি। অমর কোনোদিনও অহনাকে না বলে অফিসে যায়নি। এসব কিছু দেখে অহনা মনে করে অমর ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিষয়টা শাশুড়ির সঙ্গে খুলে বলে। তখন অহনাকে তার শাশুড়ি বোঝায় এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে এত চিন্তা না করতে, কেননা অমরের বেশ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তা থেকে তার ঠিক হতে একটু সময় লাগতে পারে। যাই হোক, অহনা এসব কিছু বাদ দিয়ে তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অহনা একজন ফুড রিভিউয়ার, বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খেয়ে রিভিউ করে। তো রেস্টুরেন্ট থেকে কাজ করে বের হওয়ার সময় একটা চিরকুট দেখতে পায়। অহনার স্বামীর মুখোশ পরা রূপটা চিনে নিন। চিরকুটটা পেয়ে অহনা বেশ ঘাবড়ে যায়, আর রেস্টুরেন্ট থেকে বাইরে বের হলে যা দেখে সেটা দেখে তো চোখ কপালে উঠে যায়। অহনা দেখে তার হাজবেন্ড কোন একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় অহনা অমরকে কল দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় আছো? তখন অমর বলে, একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে আছি। এই কথা শুনে অহনার বুঝতে আর বাকি থাকে না তার স্বামী তার সাথে চিট করছে। বাসায় ফিরতে অহনা তার স্বামীকে রাস্তায় দেখেছে সম্পূর্ণ বিষয়টা বলে। তখন অমর অহনাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। ওই মহিলার নাম মীরা সিনহা। সে আসলেই তার একজন ক্লায়েন্ট, যে কিনা তার বিজনেসের জন্য র ম্যাটেরিয়াল কেনার জন্য এখানে এসেছে। এসব কথা শুনে অহনা তার স্বামীর কথা বিশ্বাস করে না, তাই সে মীরাকে ফোন দিয়ে তার ওয়াইফের সঙ্গে কথা বলিয়ে দেয়। তখন অহনার বিশ্বাস হয়, আর নিজের ভিতরেই স্বামীকে ভুল বোঝার জন্য গিলটি ফিল করতে থাকে। এর পরের দিন ছিল অমরের জন্মদিন। প্রত্যেকবারের মতো এবারও অহনা নিজ হাতে তার জন্য সারপ্রাইজ গিফট রেডি করে, নিজ হাতে কেক বানায়। কিন্তু অহনা দেখতে পায় আশ্চর্যজনকভাবে তার হাজবেন্ড তার জন্মদিনের কথাও ভুলে গেছে। এই বিষয়টা অহনা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, তাই সে কাউকে কিছু না জানিয়ে অমরের ডক্টরের সঙ্গে গিয়ে দেখা করে, যে তার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টের সময় ট্রিটমেন্ট করেছিল। এখানে অহনা জিজ্ঞাসা করে, আমার হাজবেন্ড তার আগে অনেক কিছুই ভুলে যাচ্ছে, এটা কি করে সম্ভব?
তখন ডাক্তার তাকে বুঝিয়ে বলে এত বড় অ্যাক্সিডেন্টের পর রিকভারি স্টেজে মেমোরি লস হওয়াটা স্বাভাবিক, এতে টেনশন করার কিছু নেই। এই কথা শুনে অহনা সেখান থেকে বাড়ি ফিরে আসে। এরপর দেখা যায় ডক্টর এই বিষয়টাকে উৎসবকে ডেকে বলে দেয়। ডক্টর উৎসবকে বলে অহনা অমরকে সন্দেহ করছে, করাটা স্বাভাবিক, কারণ মানুষের এতটা চেঞ্জ কখনোই হয় না, আর তার এমন কোনো মেজর অ্যাক্সিডেন্টও হয়নি। এই কথা শুনতেই উৎসব বলে যে করেই হোক সবাইকে বিশ্বাস করাতে হবে, কেননা এটা দেশের জন্য খুবই জরুরি। অন্যদিকে অমরের বার্থডে পার্টিতে অমরকে ফাটাফাটি ডান্স করতে দেখে অহনা পুরোপুরি অবাক হয়ে যায়, কেননা এর আগে কখনো অমর এইভাবে ডান্স করেনি, আর যে কখনো ডান্স করেনি সে এতটা ভালো কি করে ডান্স করতে পারে। এরপরে ঘরে এসে অহনা অমরকে তার সারপ্রাইজ গিফটটা দেয়, যেটা তার ছোটবেলা থেকেই খুব পছন্দ। কিন্তু সারপ্রাইজিং ভাবে দেখা যায় এই গিফটটাও অমর চিনতে পারে না, এমনকি এই গিফটটার নামও সে বলতে পারে না। এসব কিছু মিলিয়ে অহনা বেশ হতাশ হয়ে যায়, আর নিজে খুব ভায়োলেন্ট হয়ে উঠলে তখন পরিস্থিতি সামলানোর জন্য অমর বলে আমার অ্যাক্সিডেন্টের জন্য আমার কোনো কিছু মাথায় কাজ করছে না। তো যাই হোক, পরের দিন অহনা তার বান্ধবী রূপসার সঙ্গে দেখা করতে আসে, আর অমরের সম্পূর্ণ বিষয়টা তার বান্ধবীকে বলে। তখন রূপসা অহনাকে সাজেস্ট করে অমরের সঙ্গে ক্লোজ হওয়ার জন্য। তো যেই কথা সেই কাজ। বাড়ি ফিরে অহনা রূপসার কথা মতো ঘর সাজিয়ে নিজেকে পরিপাটি করে অমরের জন্য ওয়েট করতে থাকে। অফিস থেকে অমর ফেরার পর অহনা খুব রোমান্টিক মুডে অমরের খুব কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় অমর অহনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, সেই সাথে তাকে অনেক উল্টাপাল্টা কথাও শুনিয়ে দেয়। এসব কিছু দেখে অহনা আরো অবাক হয়ে যায় আর মন খারাপ করে। তাই সে পরের দিন তার বন্ধু প্রসিদ্ধর সঙ্গে দেখা করে এই বিষয়গুলো খুলে বলে। প্রসিদ্ধ সবকিছু শুনে বলে হয়তো অমরের ওই মেয়ের সঙ্গে কোনো রিলেশন আছে, যার কারণে ও তোর সঙ্গে এমন ব্যবহার করছে আর ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। রাতে অমর ঘুমিয়ে যাওয়ার পর লুকিয়ে লুকিয়ে অহনা অমরের ফোন চেক করে। অমরের ফোনে আননোন নাম্বার থেকে একটা SMS আসে, আর এই বিষয়টা অহনা তার বন্ধুকে কল করে জানিয়ে দেয়। সেটা আবার অমর আড়াল থেকে শুনে ফেলে। এর পরের দিন অহনা লুকিয়ে লুকিয়ে অমরের অফিসে যায় জানার জন্য মীরা সত্যিই তার কোনো ক্লায়েন্ট কিনা। এরপর অহনা লুকিয়ে লুকিয়ে সেক্রেটারি রুমে ঢুকে তার কম্পিউটার চেক করে দেখে মীরা নামের কোনো ক্লায়েন্ট তাদের নেই। অর্থাৎ অবশ্যই ওই দিন অহনাকে সে মিথ্যা কথা বলেছিল। এরপর সে অফিস থেকে বের হলে দেখতে পায় অমর আর তার সেক্রেটারি গাড়িতে করে অফিসে ঢুকছে। তাদেরকে এমন ভাবে দেখে অহনা দ্রুত লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত অমর তার গাড়ির আয়নার ভিতর অহনাকে দেখে ফেলে। তো যাই হোক, এসব কিছু দেখে অহনা আর চুপ করে বসে থাকতে পারে না, তাই সে একজন ডিটেকটিভের কাছে আসে। তার নাম অশোক দত্ত। এদিকে অফিস থেকে অমর ফেরার পথে দুইটা গুন্ডা তাকে গান পয়েন্টে নিয়ে নেয় আর বলে খড়পুরের হিসাবটা এখনো বাকি। এই সমস্ত কথা শুনে অমর কিছুই বুঝতে পারে না। তখন সে জিজ্ঞাসা করে তোমরা কি চাও? তখন তারা টাকা চাইলে অমর বলে তোমরা ভুল জায়গায় এসেছো, আমি তোমাদেরকে কোনো টাকা দিতে পারবো না, আমি সে নই। এসব কথা গুন্ডারা কোনো মতেই বিশ্বাস করতে চায় না, তাই অমর গাড়িটাকে একটা আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে আর এই দুই গুন্ডাকে আচ্ছা রকম কেলানি দেয়, আর এরপর ফোন করে কাউকে এই সমস্ত ইনফরমেশন দিয়ে দেয়। অন্যদিকে সেই উৎসব একজনকে ফোন করে বলে এত সিকিউরিটি থাকার পরেও কি করে দুইটা গুন্ডা অমর পর্যন্ত পৌঁছে যায়। অমরের যদি কিছু হয় তাহলে পুরো মিশনটাই ফেল হয়ে যাবে। পরের দিন অহনা আবারও ওই ডিটেকটিভের কাছে আসে। তখন অশোক দত্ত বলে অনেক খোঁজখবর নিয়ে জানলাম আপনার হাজবেন্ড ওই মেয়েটার সঙ্গে এর আগেও অনেকবার দেখা করেছে, তবে তাদের ভিতর রিলেশন চলছে কিনা এটা নির্দিষ্ট করে বলতে পারবো না। তবে যতটুকু বুঝতে পারলাম আপনার হাজবেন্ড বা ওই মেয়েটা কোনো নর্মাল মানুষ নয়, এদের ভিতর কোন একটা হিস্টোরি আছে। আপনার হাজবেন্ডকে প্রতিদিনই অনেক মানুষ ফলো করে, এরা কারা আর কেনই বা আপনার হাজবেন্ডকে ফলো করে? এমনকি আপনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টও হয়েছিল তাড়া খেয়ে। যারা ওই দিন আপনার হাজবেন্ডকে তাড়া করেছিল তারাই বা কোথায় গেল? তাছাড়া আপনাদের কোম্পানির এত টাকা আর আপনাদের কোম্পানির প্রোডাক্টে তেমন কোনো সেলস নেই, তাহলে কোথা থেকে এত এত টাকা আসে? এসব কিছু শোনার পর অহনা বুঝতে পারে না কি উত্তর দিবে। তাই অহনা বলে আপনি আপনার ইনভেস্টিগেশন চালিয়ে যান, আমি এর শেষটা দেখতে চাই, কারণ সত্যিটা জানা আমার জন্য খুবই দরকার। মূলত অহনা বিয়ের পর থেকে তার হাজবেন্ডকে যেমনটা দেখছে তার হাজবেন্ড তেমনটা নয়, তার অন্য একটা রূপও আছে যেটা কেউই জানে না। আর অহনা বিয়ের 5 বছর হয়ে গেলেও তার হাজবেন্ড সম্পর্কে কোনো কিছুই জানতো না। অমর এই বিজনেসটাকে সামনে রেখে তার পেছনে কালো টাকার
বিজনেস করে, আর এই মানি লন্ডারিং এর জন্য অমর অনেক ফেমাস। ওকে সবাই ভিন্ন একটা পরিচয়ে চেনে। এদিকে উৎসবকে দেখা যায় ফোনে কারো সাথে কি বিষয়ে যেন আলোচনা করছিল। উৎসব মূলত মীরার সঙ্গেই কথা বলছিল। এখানে একটা টুইস্ট রিভিল হয়, এই মীরাও একজন পুলিশ অফিসার। অন্যদিকে বাড়ি ফিরলে অহনা দেখতে পায় তার শ্বশুর কোন একটা কারণে তার ননদের উপর অনেক রাগারাগি করছে, আর এই বাড়ির নিয়ম কর্তার মুখের উপর কেউ কোনো কথা বলতে পারবে না। তখন দেখা যায় হঠাৎ করে সেখানে অমর এসে এর প্রতিবাদ করে। এই প্রথমবারের মতো অমর তার বাবার বিপক্ষে গিয়ে তার বোনের পক্ষ হয়ে কথা বলে, এমনটা এর আগে কখনোই ঘটেনি। যেটা দেখে অহনা আরো ঘাবড়ে যায়, আর এই বিষয়টা ফোন করে অশোককে জানিয়ে দেয়। তখন অশোক আরো ইনফরমেশন অহনাকে জানায়, কয়েকদিন আগে এখানে 2টা গুন্ডা আপনার হাজবেন্ডকে কিডন্যাপ করেছিল। এরপর থেকে সেই 2 গুন্ডার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠিক সেই সময় অহনাকে সে অবাক করে দিয়ে জিজ্ঞাসা করে, আপনার পরিচিত কেউ খড়গপুর জেলে আছে কিনা? অহনা বলে, আমার কোনো পরিচিতই কখনো জেলে যায়নি। এরপর অশোক বলে, তাহলে ঠিক আছে, পরে আবার আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা হবে। এই বলে সে ফোনটা কেটে দেয়। এদিকে সিআইডি অফিসাররা পাক্কা নিউজ পায় 15 তারিখে টেররিস্টরা তাদের অ্যাকশনে নামবে, তাই সকল অফিসারকে সজাগ থাকতে বলে দেয়। অন্যদিকে অশোক অহনাকে ফোন করে বলে, কাল সকালে তুমি আমার সঙ্গে দেখা করবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, যেটা কিনা ফোনে বলা যাবে না, কারণ ফোনটা যে কোনো মুহূর্তেই ট্র্যাক হতে পারে। শুধু এতটুকু বলে, অমর বড় একটা ক্রাইমের সঙ্গে যুক্ত আছে, কিন্তু দেখা যায় অমর আগে থেকেই অহনার ফোনটা ট্র্যাক করে রেখেছে। পরের দিন অহনা অশোকের অফিসে গিয়ে দেখতে পায় সেখানে অশোক নেই। আশেপাশের মানুষের কাছে খোঁজ নিলে তারা জানায় কি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য সে আজই এখান থেকে চলে গেছে। এসব কিছুতেই অহনার সন্দেহ আরো বাড়তে থাকে, তাই সে সরাসরি অশোকের বাড়িতে চলে আসে। আর সেখানে আসলে অশোকের ওয়াইফ জানায় অশোকের কোনো গ্রামের বাড়ি নেই। তাছাড়া তার এরকম মাঝে মাঝে আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়ার স্বভাব আছে। এসব কিছু মিলিয়ে অহনা খুবই ডিস্টার্ব হয়ে পড়ে, যার কারণে সে সারা রাত ঘুমাতে পারে না। সে কি করবে কোনো কিছুই বুঝতে না পেরে আবারও তার বন্ধু প্রসিদ্ধর বাড়িতে আসে আর তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। এসব কিছু শুনে প্রসিদ্ধ বলে, তুই কিছুদিনের জন্য এখান থেকে দূরে কোথাও চলে যা। কিন্তু অহনাও হাল ছাড়ার পাত্রী নয়, সে সবকিছু না জেনে এখান থেকে কোনো মতেই যেতে রাজি হয় না। দুজনে মিলে আবারও অশোকের অফিসে আসে যদি কোনো কিছু জানা যায় তার জন্য। আর অনেক খোঁজাখুঁজির পর অশোকের রুম থেকে তেমন কিছুই খুঁজে পায় না, তবে অহনা তার লেটার বক্স থেকে একটা পেন ড্রাইভ খুঁজে পায়। এদিকে আবারও 2টা গুন্ডা এসে অমরের মাথায় পিস্তল ধরে তাদের টাকা ফেরত দিতে বলে, তবে অমর কোনো মতেই মনে করতে পারে না সে তাদের কোনোদিন কোনো টাকা নিয়েছিল কিনা। এমন সময় অমরের সেক্রেটারি সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। অমর তার সেক্রেটারিকে বলে, অ্যাক্সিডেন্টের পর থেকে আমার বেশ কিছু জিনিস মনে পড়ছে না, আমার কোথায় কি রাখা আছে সেসব কিছু তো তুমি জানো, সেগুলোর একটা লিস্ট আমাকে করে দিও, যাতে দ্বিতীয়বার এমন ঘটনা না ঘটে। এদিকে বাড়ি এসে অহনা সেই পেন ড্রাইভটা চেক করলে সেখানে 3টা প্রশ্ন দেখতে পায়। বসু ঠাকুর জুট মিলের গোলমালটা কি? খড়গপুর জেলের কি কানেকশন? অফিসের সেফে আসলে কি আছে? এসব প্রশ্ন দেখে অহনা অনেক কৌতূহলী হয়ে পড়ে, তাই সেই রাতেই আর বিলম্ব না করে অফিসের বক্সে কি আছে তা খুঁজতে আসে। অনেক চেষ্টা করার পর, অনেকক্ষণ সবকিছু খোঁজাখুঁজি করার পর অহনা পুরনো একটা ব্যালেন্সের ফাইল ওই বক্সের ভিতরে পায়। কিন্তু ততক্ষণে অমর অহনার মোবাইল ট্রেস করে অফিস পর্যন্ত চলে আসে, তবে অহনাকে ধরার আগেই অহনা এখান থেকে বেরিয়ে যায়। এর পরের দিন অহনা তার এক বন্ধুকে এই ব্যালেন্সটা দেখায়, আর তার কাছে সার্বিক পরিস্থিতি জানতে চাইলে তার বন্ধু জানায় এই ব্যালেন্স শিটের ফাইলে গত 7 বছরের হিসাব করা আছে, আর এই হিসাব অনুযায়ী গত 7 বছর যাবৎ তাদের ব্যবসাটা লসে চলছে। এতদিনে তাদের এই জুট মিল বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে বন্ধ না হয়ে বরং বেশ বড় বড় টাকার অঙ্ক তাদের হাতে ঘোরাফেরা করে। সেখান থেকে অহনার মনে কনফিউশন দূর করার জন্য অহনা অমরের সেক্রেটারির সঙ্গে দেখা করে জানতে চায় তাদের ব্যবসার পরিস্থিতি কি, ব্যবসাতে কোনো লস হচ্ছে কিনা। তখন সেক্রেটারি জানায় তাদের ব্যবসা খুবই ভালোভাবে চলছে, এখানে লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সে যা কিছু শুনেছে সবকিছুই গুজব। এমন সময় সেক্রেটারির ফোনে একটা কল আসে, আর সে অহনাকে একটা অজুহাত দিয়ে তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে যায়। সেক্রেটারির আচরণে অহনার একটু সন্দেহ হয়, যার কারণে সে সেক্রেটারিকে ফলো করতে শুরু করে। আর কিছু দূরে গিয়ে দেখতে পাই সেক্রেটারি একটা লোককে ব্যাগ ভর্তি টাকা দিচ্ছে। এই গুন্ডাগুলো কারা? অহনা তা জানার জন্য তাদেরকে আবার ফলো করতে শুরু করে, আর এইভাবে গুন্ডাদেরকে ফলো করতে করতে অহনা
গুন্ডাদের ডেরায় এসে পৌঁছায়। আর এখানে এসে অহনা গুন্ডাগুলোর কাছে জিজ্ঞাসা করে অমরের সঙ্গে তাদের কিসের লেনদেন। তখন গুন্ডাগুলো এখানে একটা টুইস্ট রিভিল করে অমর এই গুন্ডাগুলোর সাথে মানি লন্ডারিং এর কাজ করে। এসব কিছু জানার পর গুন্ডারা তখন অহনাকে আটক রাখতে চায়। তখন অহনা অনেক কৌশলে তাদের হাত থেকে পালিয়ে আসে, আর সাথে সাথে সে ফোন করে তার বন্ধু প্রসিদ্ধকে সবকিছু জানিয়ে দেয়। এদিকে এতক্ষণ অহনার কোনো খোঁজখবর না পাওয়ায় অমর তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে অহনা বাড়ি এসে দেখে তার শ্বশুর ছাড়া বাড়িতে আর কেউ নেই। তখন সে তার শ্বশুরকে কান্না করতে করতে অমরের সমস্ত ঘটনাটা খুলে বলে। তার শ্বশুরের কোম্পানি থেকে রিটায়ারমেন্ট নেয়ার পর তার ছেলে এই কোম্পানিটা সৎ পথে চালাচ্ছে না, সে গোপনে মানি লন্ডারিং এর কাজ করে। এসব কথা শুনতেই অমরের বাবা দ্রুত অমরকে ফোন করে বলে বাড়ি চলে আয়। অহনা পুলিশ স্টেশনে না গিয়ে সোজা আমার কাছে এসেছে। শ্বশুরের মুখে এমন কথা শুনে অহনা অবাক হয়ে যায়। তখন অহনা বুঝতে পারে তার শ্বশুরও অমরের সঙ্গে মিলিত হয়ে অবৈধ বিজনেসটা করে। তখন অহনার শ্বশুর তাকে বলে সব ফ্যামিলিরই একটা সিক্রেট আছে, আর সেটা পরিবারের সবার মেনে নেওয়াটাই ভালো। কিন্তু অহনা তার শ্বশুরের কথা মানতে না চাইলে এক পর্যায়ে অহনার শ্বশুর তার হাত পাও মুখ বেঁধে স্টোর রুমে লুকিয়ে রাখে। বাড়িতে অমর ফিরে আসলে তার বাবা বলে রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে তখন অহনাকে বাইরে নিয়ে চিরতরে মুখ বন্ধ করে দিতে। যাই হোক, রাতে খাওয়ার সময় অহনার শাশুড়ি আর ননদ অহনার কথা জিজ্ঞেস করলে অমর বলে সে একটা প্রোগ্রামের জন্য হঠাৎ করে কাউকে কোনো কিছু না জানিয়ে বাইরে চলে গেছে। এরপর অমর অহনাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে আর তাকে আরো একটা সত্য ঘটনা খুলে বলে। এতদিন সবাই যাকে অমর বলে জেনে আসছে মূলত সে অমর নয়, সে পুলিশ ইন্সপেক্টর সালমান রশিদ, যার চেহারা অমরের সঙ্গে হুবহু মেলে। অনেকদিন আগে অফিসার উৎসব সালমানকে দেখে এই প্ল্যানটা করেছিল। যখন অমরের অ্যাক্সিডেন্ট হয় আর তাকে সিটি হসপিটালে ভর্তি করা হয় তখন অমরের সঙ্গে সালমানের বদল করে দেয়। বর্তমানে অমরকে খড়গপুর জেলে বন্দি করে রাখা হয়েছে, আর এই ব্যাপারে ডাক্তারকে রিকোয়েস্ট করে যাতে কাউকে কোনো কিছু না জানানো হয়, যার কারণে অহনা এতদিন অমরের ব্যবহারে অমিল খুঁজে পাচ্ছিল। সালমান অমরের বাড়িতে থেকে যা কিছু নিউজ পেত সবকিছুর আপডেট অফিসার উৎসবকে জানাতো, যেমনটা আমরা আগেই দেখতে পেয়েছি। এসব কিছু শোনার পর অহনার কাছে এতদিনকার অমরের স্বভাবের চেঞ্জগুলো ক্লিয়ার হয়ে যায়। এমন সময় উৎসব অমরকে ফোন করলে অমর বলে অহনা মানি লন্ডারিং এর ব্যাপারটা জেনে গেছে, তবে তাকে সব সত্যি কথা বুঝিয়ে বলাই তাকে পুলিশকে সাহায্য করার জন্য রাজি করা হয়েছে। কথাটা অমর উৎসবকে মিথ্যে কথা বলে। মূলত এতদিন অহনার সঙ্গে একসাথে থাকায় অমরের মনে অহনার জন্য বেশ মায়া হয়েছে। তখন অহনা জিজ্ঞাসা করে আমার হাজবেন্ড কোথায়। তখন সালমান তাকে জেলের কথা বলে। তখন অমরের বাবা তাকে ফোন করলে সে অহনাকে এই গোডাউন ঘরে বেশ কিছু তার পছন্দের খাবার এবং পরার জন্য কিছু জামা কাপড় দিয়ে যায়, আর বাড়ি ফিরে তার বাবাকে বলে সে অহনাকে চিরতরে শেষ করে দিয়েছে। অন্যদিকে খড়গপুর জেল থেকে আসল অমর পালিয়ে যায়। অহনা যখন একা বসেছিল তখন তার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করতেই অহনা অবাক হয়ে যায়। এরপর সেখানে সালমান আসলে অহনা তাকে ধোঁকা দিয়ে তার গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। মূলত অহনা তার হাজবেন্ড অমরের সঙ্গে দেখা করতে আসে। আননোন নাম্বার থেকে তার কাছে যে কলটা এসেছে সেটা তার হাজবেন্ডের, তবে সে আসার আগে তার সাথে করে একটা পিস্তল নিয়ে আসে। কিছুক্ষণ পর সালমান অহনাকে ট্রেস করে সেখানে পৌঁছে যায়। তখন অহনা সত্যিটা তার হাজবেন্ডের কাছে জানতে চাইলে অমর বলে আমার সঙ্গে এই অবৈধ বিজনেসের কোনো সম্পর্ক নেই, তারা মিথ্যাভাবে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। এমন সময় সেখানে অহনার সামনে সালমান এসে পৌঁছায়। দুজনেরই দুই রকম কথাতে অহনা কনফিউজড হয়ে যায়। হাতে থাকা বন্দুকটা দুজনের দিকে তাক করতে থাকে। অমর অহনাকে বিভিন্ন কথা বলে তাকে কনফিউজ করার চেষ্টা করে। ঠিক সেই সময় সালমান তাকে সত্য এবং ন্যায় অন্যায় বেছে নিতে বলে। এই কথা শুনে অহনা অমরের দিকে পিস্তলটা তাক করে, আর এখানেই এই দৃশ্যের মধ্য দিয়ে এই ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত জানা যায় না অহনা আসলেই কি তার হাজবেন্ডকে গুলি করেছিল কিনা, আর এরপরেই বা তাদের কি হয়েছিল। আর এসব কিছু জানতে হলে অবশ্যই পরের সিজনের জন্য অপেক্ষা করতে হবে। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।